নমস্কার। বাসন্তী শুভেচ্ছা জানাই শ্রোতা দর্শক বন্ধুদের। কলা সমন্বয় গোষ্ঠীর একেবারে নতুন সংযোজন মন্থনের আজ দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা আজ মন্থনের মঞ্চে আমাদের সাথে পেয়েছি বিশিষ্ট শিক্ষাবিদ, সংস্কৃতজ্ঞ পণ্ডিত, বিদুষী, আমাদের সকলের পরম শ্রদ্ধার ডক্টর নন্দিতা ভট্টাচার্য গোস্বামী আজ আমাদের সাথে রয়েছেন। আপনাকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। নমস্কার। আজ মন্থনের মঞ্চে আপনাকে পেয়েছি ম্যাডাম, এই আমাদের সবার পরম প্রাপ্তি। তো আমার জন্য এটা প্রাপ্তি। কিছু কথা আমরা আজ আপনার থেকে, অনেক কথা আপনার থেকে জানার, তো আমাদের সীমিত সময়সীমার মধ্যে যতটুকু সম্ভব আমরা আপনার থেকে অর্জন করে নেওয়ার চেষ্টা করব। প্রথমেই চলে যাই শুরুতেই আপনার গুয়াহাটি শহরে আপনার পড়াশোনা, প্রথমে জন্ম, পড়াশোনা এবং কর্মক্ষেত্র, এই বিষয়ে আমাদের বলুন। গুয়াহাটি শহরে তো আমার জন্ম। আমার বাবা আসলে স্বাধীনতার আগের থেকেই গভর্নমেন্ট চাকরি করতেন হাইকোর্টে। আচ্ছা। সুতরাং সেই সূত্রে তো গুয়াহাটিতেই আমাদের পদচারণা। হ্যাঁ, পড়েছি রেলওয়ে স্কুলে। আচ্ছা। পানবাজারে, তারপর আর্য বিদ্যাপীঠ কলেজে পড়েছি, হায়ার সেকেন্ডারি পিইউ বলে। তারপর পড়েছি কটন কলেজে। কটন কলেজ শেষ হওয়ার পর 68-এ আমি বিএ পাস করেছি। তারপরে এমএ গুয়াহাটি ইউনিভার্সিটি 70-তে আমি পাস করেছি। এই হলো আমার পড়াশোনা। তারপর আপনার কর্মক্ষেত্র, যেহেতু কর্মক্ষেত্র তো স্কুলে, অরবিন্দ স্কুলে কয়েকদিন চাকরি করেছি। তারপরে চলে গেছি করিমগঞ্জে, বছরখানেক ছিলাম ওখানে, রবীন্দ্র সদন গার্লস কলেজ। তারপরে আমি কটন কলেজে চলে এসেছি। আচ্ছা, তারপরে ওখানে আমি 37 বছর চাকরি করেছি। লাস্টে আমি ভাইস প্রিন্সিপাল হয়েছি। কটন কলেজে আপনার 37 বছর? 37 বছর, সংস্কৃত ডিপার্টমেন্ট। পরে আমি রিটায়ার করেছি ভাইস প্রিন্সিপাল হয়ে। ভাইস প্রিন্সিপাল, হ্যাঁ, সেটা আমরা জানি। 37 বছর কটন কলেজে আপনার শিক্ষকতা, আপনি অধ্যাপনা করেছেন। আমার একাডেমিক লাইফ, হ্যাঁ, একাডেমিক লাইফ ওখানেই। তো আপনার যে পাড়াতে, মানে এটা আমাদের খুব শোনা কথা, আমরা নিয়ে এটা খুব আলাপ হয়, যে পাড়াতে আপনার ছোটবেলা, হ্যাঁ, আপনার বেড়ে, মানে আপনার কিশোরী বেলা, যে পাড়াতে আপনার বড় হওয়া, সেখানে বহু বিশিষ্ট লোকেদের বসত বাড়ি ছিল, আমরা এরকম শুনেছি। যেরকম বলা চলে নন্দেশ্বর তালুকদার, তারপর মহেন্দ্র মোহন চৌধুরী, বরুণা মুখার্জি, পুলক বন্দ্যোপাধ্যায়, তাদের শুনেছি যে তাদের বাড়ি এবং তারা আশেপাশে, এবং আপনাদের খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক, সেই বিষয়ে একটুখানি শুনতে চাই। আমি আমার বসত বাড়ি পাড়া নিয়ে যখন কথা উঠেছে, আমি প্রথমেই বলবো যে গুয়াহাটি শহরটা গোপীনাথ বরদলৈর বাড়ি আছে, বাড়ি চারালি ক্রস করে, ওইখান পর্যন্তই ছিল। ওইখানে একটা প্লাইউড ছিল, পুলিশ কোয়ার্টার যেখানে, ওই প্লাইউড পর্যন্ত ছিল গুয়াহাটি শহর। তারপর কিন্তু কিচ্ছু নেই, অন্ধকার। আচ্ছা। তো সেই পাড়াতে তুমি যেরকম বললে সন্দীপা, হ্যাঁ, এরকম যাদের যাদের কথা বলেছো প্রত্যেকেই, তাদের সাথে আমাদের খুব ভালো যোগাযোগ ছিল। আর বরুণা মুখার্জির বাড়িটা তো বিখ্যাত, তার দাদা মোহনলাল মুখার্জি বিখ্যাত লোক। তার বই, তিনি বই লিখে গেছেন, এবং বিষ্ণুপ্রসাদ রাভা তিনি তো তাদের বাড়িতেই ওই রূপে প্রকাশ করেছেন, এবং রবীন্দ্রনাথের বাড়িতে পাঠিয়ে তাকে গান শিখিয়েছেন। তো সুতরাং অনেকখানি অবদান আছে তার জীবনের জন্য। যাই হোক, আর তাছাড়াও তার বোন বরুণা মুখার্জি, তারপরে পাশেই পেয়েছি কুলদা ভট্টাচার্য দাদাকে, ওই বাড়িতে আমাদের অবাধ যাতায়াত ছিল। তারপরে ওই এলাকাতে তো বললাম গোপীনাথ বরদলৈ বাড়ি, এবং আমার স্বামী ওদের সাথে আরো বেশি ভালো ছিল, তাদের ঠিক উল্টো দিকে বাড়ি ছিল, ওদের সাথে নিত্য আসা যাওয়া,
এবং তার মেয়ের একটা বই ওনাকে দিয়েছে, বইটা আমার এখনো আছে, প্রেজেন্ট করেছে। হ্যাঁ, সেই সূত্রে বলছি আপনাদের আপনি এবং ডক্টর পান্নালাল গোস্বামী স্যার, আপনার স্বামী, আপনাদের উদ্যোগে যে ঐতিহ্য, যে জার্নালটি প্রকাশিত হয়, সেই ঐতিহ্য যখন একটা উদ্যোগ নিয়েছিল একটি অনুষ্ঠানে, মোহনলাল মুখার্জিকে কেন্দ্র করে একটি অনুষ্ঠান আপনাদের, হ্যাঁ, সেই অনুষ্ঠানে থাকার সৌভাগ্য আমার হয়েছিল। ওই জন্য আপনার কথার প্রসঙ্গে সেই কথাটিও মনে ওই আসছে। বইটা কোথাও পাওয়া যায় না, আমার কাছেই ছিল। হ্যাঁ, তখন আমি ভাবলাম যে আমি একটা উদ্যোগ নেই। কত অজানা কথা উঠে আসে একদম, মানে মনে হয় যেন সোনার মতো খনি থেকে এরকম তুলে আসছে। নতুন সাহিত্য পরিষদের সাথে যৌথভাবে অনুষ্ঠানটা আমরা করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, এই প্রসঙ্গে মনে পড়ছে একটা সময় গেছে যখন গুয়াহাটি শহরে যারা বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে এক সারিতে বসতে আমরা দেখতাম অনিমা গুহ, অঞ্জলি লাহিড়ী, তোষপ্রভা কলিতা, নিরুপমা বরগোহাঁই ম্যাডাম, মুক্তিদেব চৌধুরী, সুদক্ষিণা শর্মা ম্যাডাম এবং সর্বকনিষ্ঠা অরুণা মুখার্জি এবং সর্বকনিষ্ঠা নন্দিতা ভট্টাচার্য গোস্বামী, আপনাকে দেখতাম। তো সময়ের সাথে সাথে সংখ্যাগুলি এখন খুব কমে এসেছে। তো এটা আমাদের শহরের ভাগ্য যে একই সময় আমরা এই যে বিদুষী নারীদের আপনাদের উপস্থিতিতে যে একটা আলোকময় একটা পরিবেশ তৈরি হতো, সে কিন্তু আমাদের পরম প্রাপ্তি, এই শহরের পরম প্রাপ্তি। আপনার কাছে তাদের কথা একটুখানি শুনতে। আমি মানে তার আগে একটু অরুণা মুখার্জির কথা বলে নিই। আমার একদম পাশের বাড়ি। হ্যাঁ, বলুন। আর তিনি বিয়ে করেছেন গিরিশ চৌধুরী, নাট্যকার, এবং তিনি অসমীয়া সিনেমা করেছেন। সিনেমাটার নাম ভুলে যাচ্ছে। এবং তার উপর আমি মস্ত বড় লিখেছি, সময় প্রবাহতে লিখেছিলাম, একদম রবিবার শরীরের ফ্রন্ট পেজ নিয়ে। যাই হোক, তো তুমি কার কথা জিজ্ঞেস করলে আমাকে? মহিলা, হ্যাঁ, বিদুষী নারীদের কথা বললাম। সে তো আমি তোষপ্রভা কলিতা, তিনি কবি বিশেষ করে, তারপর অনিমা গুহ, অঞ্জলি লাহিড়ী, এদের সাথে তো আমার খুবই ঘনিষ্ঠ ছিল আর নিত্য প্রায় যোগাযোগ ছিল। তোষপ্রভা কলিতাকে তো আমি যখন খুশি, আমরা অসমীয়া লিখতে গেলে আমি 4টা ভাষায় লিখি, বাংলা, অসমীয়া, ইংরাজি, সংস্কৃত। তো অসমীয়া লিখতে গেলে আমি অ্যাকচুয়ালি যখন কটন কলেজে জয়েন করেছি, তখন আমি অসমীয়া কথা জানিই না। কিন্তু কারণ ইউনিভার্সিটির স্যাররা সবসময় বাংলাই বলতেন, ওরা বাংলা পড়ে এসছেন কলকাতায়, বাংলাই বলতেন, বলতে আর দিতেন না। যাই হোক, আস্তে আস্তে শিখেছি এবং কিছু প্রবলেম হলে তোষপ্রভা দিকে বাইদ এই নাম্বারটু, এইটু শব্দটু কি বিচারি না পাও, এরকম। তো যাই হোক, আস্তে আস্তে তো শিখে গেছি। মানে এখন আপনার অসমীয়াতে এখন আমার যত লেখালেখি হচ্ছে, আমার মানে কত অজস্র লেখা, তো সেই শঙ্করদেব সংঘ বই, তারপরে এরকম। তো সেই ছবি যখন মনে পড়ে আপনাদের একসাথে চলা, তো আমরা সংখ্যা কমে এসছে, কিন্তু সে আলোর পরশে আমরা এখন, মানে আমি ঋদ্ধ। অনিমা গুহ আত্মজীবনী লিখছিলেন, আমাকে বলছে, নন্দিতা, সংস্কৃত পড়াতে একটা সুবিধা হয়েছে, সবাই আমাকে ফোন করে, নন্দিতা এই শ্লোকটুকু আসুন, মুক্তিদির রামায়ণের এই শ্লোকটা বলতো। ওরা ভাবেনি না যে রামায়ণটা কত বড়, আমি কোথা থেকে বললেই। শ্রোতা বন্ধুদের একটা কথা, জুবিন গার্গ ফোন করে, জুবিন গার্গের কথা এখানে আসছে, গান টু বাইতো গান, যে সংস্কৃত, যেহেতু বিদুষী সংস্কৃতজ্ঞ পণ্ডিত আমাদের সাথে রয়েছেন, তো জুবিন গার্গ কোনো গানে সংস্কৃত, জুবিন গার্গ বিভিন্ন ভাষায় গান গাইতে আমরা শুনেছি যে তার এটা ভালোবাসাই ছিল যে বিভিন্ন ভাষায় এবং খুব পারফেকশন নিয়ে গানগুলি গাইতে চেষ্টা করে এবং গাইতে নয়, শুধু চেষ্টা নয়, সেভাবেই তিনি গেয়েছেন। তো সংস্কৃত ভাষার সাহায্য নিতে কিন্তু ফোন আসতো আমাদের নন্দিতা ম্যাডামের কাছে। তো সেটাই তো, সংস্কৃত ভাষা সাহিত্যের যেহেতু কথা এসছে, তো ডিম্বেশ্বর শর্মা স্যার, বিনন্দ বর্মন, তারপর লক্ষ্মীনারায়ণ চট্টোপাধ্যায়, মুকুন্দ মাধব শর্মা, বিশ্বনারায়ণ শাস্ত্রী, অসমের সংস্কৃত ভাষা সাহিত্য অধ্যয়ন এবং চর্চার ক্ষেত্রে এদের অবদান অনস্বীকার্য, এবং আপনাকে আমরা তাদেরই উত্তরসূরি হিসেবে আপনাকে পাই। আমি বলি
মুকুন্দ মাধব শর্মা আমার রিসার্চের গাইড ছিলেন প্রথম দিকে, পরে উনি চলে গেছিলেন ইন্দোনেশিয়া, আরেকজনকে দিয়ে গেছেন। তারপরে ডিম্বেশ্বর শর্মা, রজনীকান্ত দেব শর্মা, এদের কাছে আমি পড়েছি। আচ্ছা, তারা আপনার শিক্ষক? মুকুন্দ মাধব শর্মাও আমার টিচার, এবং তাদের উপর আমি অনেক লিখেছি। তাদের উপরে মুকুন্দ মাধব শর্মার উপরেও আমি লিখেছি। তারপরে মানে এদের সঙ্গ পাওয়া তো মানে কি বলবো, মানে আমি গর্বিত। আর আমরা পরোক্ষভাবে কলা সমন্বয় মন্থনের মঞ্চে ম্যাডাম প্রত্যক্ষভাবে তাদের সঙ্গ পেয়েছেন, তাদের সান্নিধ্যে থেকেছেন, এবং আমরা পরোক্ষভাবে কলা সমন্বয়ের মন্থন আমাদের এই সুযোগ, আমাদের এই সৌভাগ্য আমাদের করে দিচ্ছে যে আমরা পরোক্ষভাবে সেই সান্নিধ্য লাভ আমরা করতে পারছি। এ আমাদেরও পরম প্রাপ্তি, এ আমাদের পরম সৌভাগ্য। আমি বলতে পারছি ওদের কথা, আমাদের স্যার একদম মানে কি বলবো, নমস্য। আমরা এখন আসি কটন কলেজের প্রসঙ্গে। প্রথমেই কটন কলেজের যে প্রথম মহিলা অধ্যাপক শ্রীমতী কমলা রায়, তার বিষয়ে আপনার চাইতে ভালো আর কেউ বলতে পারবে বলে, তো সেটা আপনার থেকে একদম বিষয়। মহিলা অধ্যাপিকা ডক্টর কমলা রয়, উনি বোটানির 1940-তে জয়েন করেছেন, প্রথম মহিলা অধ্যাপিকা কটন কলেজে। আর কটন কলেজে না, সারা আসামে মহিলা অধ্যাপিকা তিনি। আর মহিলা ছাত্রী সুজাতা রয়, প্রথম মহিলা ছাত্রী। আচ্ছা, এটা আমাদের, সে ব্রাহ্মণ। তো যাই হোক, তো কমলা রয় সম্বন্ধে সেন্টিনারি গেছে, মহিলা ছাত্রী মানে কটন কলেজে প্রথম মহিলা ছাত্রী, হ্যাঁ মহিলা, মানে মেয়ে স্টুডেন্ট প্রথম, এবং সেন্টিনারি গেছে, ওনার কথা কেউ লেখেনি। কিন্তু আমি অনেক দিন থেকে তককে, উনি কিন্তু বাঙালি বিয়ে করেছেন শিলচরের। তো খুব বিদেশে উনি বিয়ে করে বউকে নিয়ে বিদেশে চলে গেছেন, মেট্রিক পাস করে ওখানে পিএইচডি পর্যন্ত করেছেন, করে এসে কটন কলেজে জয়েন করেছেন। কিন্তু আমি ওনার সম্বন্ধে লিখেছি, প্রসূন একটা বের করেছে, লাইব্রেরি সেন্টিনারি হয়েছে কটন কলেজে, সেইখানে ওরা যে বইটা বের করেছে সেটাতে আমার লেখাটা ছেপেছি বলেছে। না না, কটন কলেজের লাইব্রেরি 100 ইয়ার্স হয়েছে, লাইব্রেরি 100 ইয়ার্স হয়েছে, হ্যাঁ সেইটাতে, সেই লাইব্রেরি থেকে প্রকাশ করেছে। যাই হোক, সেটা নিয়ে আমি পড়াশোনা করেছি অনেক, আমি গর্বিত যে তাকে আমি আনতে পেরেছি। আর বাকি মানে আমি যখন মুক্তি দিই, বোধহয় আমার মনে হয় প্রথম মহিলা, বাঙালি মহিলা কটন কলেজে, তার আগে বাঙালি কেউ আমি তো পাইনি, তারপরেই আমি। হ্যাঁ, আর আমি যখন জয়েন করেছি, মুক্তিদি যখন জয়েন করেছেন, কজন ছিলেন আমি জানি না মহিলা, আমি যখন জয়েন করেছি তখন 15 জন মহিলা। তো 71 15 জন মহিলা জয়েন তখন ছিলেন, এবং প্রত্যেক অনুষ্ঠানে, কোথাও যাবে, ট্যুরে যাবে, কোথাও টিম নিয়ে যেতে হয়, আগে ছিলেন মুক্তিদি, তারপরে আমি। তারপরে আমি এনসিসিতে চলে গেলাম, গোয়ালিয়রে অনেক দিন ট্রেনিং নিয়ে ওখানে লেফটেন্যান্ট হয়ে আসলাম। তারপরে সেই বিষয়টা আমাদের একটু, আমি অনেক বছর করেছি, মুক্তিদিও ছিলেন। তারপরে আমি এসেছি আর্মিতে, এবং খুব এনজয় করছি, সারা ইন্ডিয়া ঘুরেছি ক্যাম্প টু ক্যাম্প করে, কখনো লিডারশিপ ক্যাম্প, কখনো অ্যানুয়াল ট্রেনিং ক্যাম্প, কখনো এরকম ধরনের নানা ধরনের অভিজ্ঞতা, যার জন্য আজকে আমি এখানে দাঁড়াতে পেরেছি আমার মনে হয়। তো এই ধরনের এক্সপিরিয়েন্স তো খুব আনন্দের। তার পরবর্তীকালে অজস্র সেমিনার করেছি, রাঁচি, উজ্জয়িনী, ব্যাঙ্গালোর, আরও কত আমার মনেই নেই, লিখে রেখেছি, ইদানিং অনেকে চেয়েছে বায়োডাটা ওই অ্যাওয়ার্ড দেওয়ার সময়, তখন লিখেছি। তো এইগুলো তো শেষ হবে না বললে, সারা ভারতবর্ষ অনেক ঘুরে গিয়েছি। হ্যাঁ, একদম সম্প্রতি আমরা জানতে পেরেছি যে কুমার ভাস্কর বর্মা সংস্কৃত পুরাণ অধ্যয়ন বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে সংস্কৃত বিদ্বৎ পুরস্কারে আপনি সম্মানিত হয়েছেন। এ আমাদের জন্য পরম মানে গৌরবের কথা, আমরা গৌরবান্বিত যে আমরা যার সান্নিধ্যে রয়েছি, তিনি এমন একটি পুরস্কারে তিনি সম্মানিত হয়েছেন। সেখানে গিয়ে সন্দীপা আমার দেখো, সেটা পুরস্কারটা কতখানি আমাকে যোগ্য ভেবেছেন আমি জানি, আমি নিজে ভাবি না আমি যোগ্য, কারণ পড়াশোনা তো অজস্র আছে,
এবং সেটা শেষ নেই। আমি আজকের দিনে ভাবছি পুরস্কারটা পাওয়ার পরে কেন আমাকে দিলেন ওরা, আমি তো কিছুই পড়াশোনা করিনি। সাগর তো সবাই জানো, তুমিও টিচিং লাইনের, সুতরাং পড়াশোনার তো শেষ নেই, সেই পড়াশোনার শেষ নেই, জানার শেষ নেই। সেটাই। তথাপি আমাকে তো দিয়েছেন, সেই আমার নিয়ে ভাগ্য। তার পরবর্তীকালে পরে 7 দিন মতো পরে আরেকটা জায়গায় আমাকে গুয়াহাটি বিবেকানন্দ ট্রাস্ট, তারা আমাকে আজীবন লাইফ লং অ্যাওয়ার্ড একটা দিয়েছেন অ্যাক্টিভিটির কারণে, সেটাও আমি পেয়েছি। তো আমার পরম তো সৌভাগ্যের ভাগ্য, কথা। আমি যোগ্য ব্যক্তি পরম নই। সৌভাগ্য। অবশ্যই তারা একদম যোগ্য ব্যক্তিকে তারা এই সম্মান জানিয়েছেন, এবং আমাদেরও পরম সৌভাগ্য যে আমরা আপনার আপনি আমাদের অভিভাবক হয়ে যে আমাদের মধ্যে রয়েছেন, আমরা আপনার থেকে প্রতিটি বিষয়ে আমরা বিভিন্ন ধরনের পরামর্শ নিতে পারছি, জানতে পারছি, জানার চেষ্টাটুকু করছি অন্তত, সে আমাদেরও পরম সৌভাগ্য। আপনি এবং ডক্টর পান্নালাল গোস্বামী স্যার, আপনাদের উদ্যোগে ঐতিহ্য যে জার্নালটি প্রকাশিত, যেটা আপনার একটা গবেষণাধর্মী, যেটার কাজ, প্রকাশনার কাজ আপনার বহু বছর ধরে করছেন, এবং এই কাজ শুধু গুয়াহাটি শহরকে নয়, সমগ্র উত্তর পূর্বাঞ্চলকে আমাদের গৌরবান্বিত করে। এরকম একটি কাজ হচ্ছে যেখানে নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, তাকে বলে তার লেখা চলে আসছে, তো সে এক পরম প্রাপ্তি, এটা বলে বোঝানো যাবে না। সেই ঐতিহ্য নিয়ে একটু কথা শুনি। আচ্ছা, বলছি আমি। ঐতিহ্য করার মূলে কিন্তু আমি আজকাল কিন্তু এডুকেশন লাইনে অনেক বদলেছে, অনেক কিছু হচ্ছে। তো কটন কলেজে সব কলেজেই হয়েছে IQAC, ইন্টারনাল কোয়ালিটি এসিওরেন্স সেল, এবং সেই সেল কাজ করে এবং কলেজের গ্রেডিংয়ের সমস্ত কাজ করে। তো আমার কটন কলেজে যখন এটা আরম্ভ হলো তখন অনেককে দেয়া হলো। আমি তো ঠান্ডা শান্তশিষ্ট মেয়ে, আমি অত চোখে হয়তো পড়ি না, জানি না। তারপর কেউই যখন করছে না তখন বললো যে আমাকে দিল। আমি বললাম কেন আমাকে? কমলেশ চৌধুরী বলে ও কটন কলেজে অনেক কাজ করেন, তিনি বললেন না, তোমার কোনো শত্রু নেই, কাজে নতুন একটা কনসেপ্ট নিতে গেলে ভীষণ যুদ্ধ করতে হয়, তুমি পারবে, কারণ তোমার কোনো শত্রু নেই। আমি জানি না, আমি এত বড় কলেজ, 250 জন টিচার, হাজার মানে অনেক, প্রতি ডিপার্টমেন্টে 15-16 জন পিয়ন আছে সায়েন্সের, কারণ এতগুলো পিয়ন, 9টা হোস্টেল, এগুলো সমস্ত নিয়ে কোয়ালিটি এশিওরেন্স সেলে রিপোর্ট পাঠাতে হবে। তো 100 ইয়ার্স কটন কলেজ পাঠিয়েছি। তখন দেখলাম আর্টসের কারো রিসার্চ পেপারই নেই। আর্টসের আমার নিজেরও নেই। আমি তখন রিটায়ার করে, তারপরেই আমি কলেজ এ গ্রেড পেয়েছি, আজকে ইউনিভার্সিটি হয়েছে, এগুলো গ্রাউন্ড ওয়ার্ক কিন্তু আমি করে এসেছি এগুলো। যাই হোক, তারপরে আমি ভাবলাম না, রিটায়ার করেই আমরা শুরু করেছি। কোন বছর ছিল এটা? 2009। আচ্ছা, 2009। রিটায়ার করে আমি বসিনি, 9-এই রিটায়ার করেছি, 9-এই শুরু করেছি। এবং এখানে আমি তো ডক্টর পান্নালাল গোস্বামী আমার স্বামী, তাকে আমি বলবো, উনি মানে আর্টসের মানুষ, সায়েন্সের মানুষ, কিন্তু আর্টসের মানে মানে এত আর কি করেন না। সারা আসামের তো সবাই মানে অসমীয়া মহল বিশেষ করে, মানে আমি বলবো আর কি, কোন সমস্ত ইউনিভার্সিটি এত ভালোবাসে যে এরকম একটা হচ্ছে। যাই হোক, এটা একটা সারা পড়েছে, এবং উত্তর পূর্বাঞ্চল নয়, যে আন্দামান পর্যন্ত যায়। আমরা বাড়িতে প্যাকিং করি, নিজে প্যাকিং করি, এই বাড়িটাই অফিস। আমরা NGO করেছি, আর আমাদের এমপ্লয়িও আছে। আমরা অনেক গভীর বিষয় নিয়ে এত সময় কথা বললাম। অবশ্যই প্রতিটি সেন্টেন্সে প্রতিটি বিষয় মনে হয় ধাপে ধাপে কিছু পরতে পরতে সব আমরা জানতে পারছি, অনেক কিছু আরও অনেক জানার বাকি রয়েছে। এখন একটু ম্যাডাম আমরা একটু অন্য ব্যাপারে যাই, অন্য কথায় যাই। একটা আমাদের মন্থনের একটা বিশেষ সময়, মানে এই মন্থনের অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ হচ্ছে ঝটিকা সফর। এখন আপনার সাথে আমার একটি ঝটিকা সফরে, ঠিক আছে? পোশাকের মধ্যে নিশ্চয়ই প্রিয় তো অবশ্যই আমাদের সকলেরই শাড়ি পোশাকের মধ্যে প্রিয় শাড়ি। এবারে মানে আমি আপনাকে দুটো জিনিসের পছন্দ বলবো, আপনার যা পছন্দ আপনি তা বলবেন। আচ্ছা, ঠিক আছে, আর কিছু না। হ্যাঁ, আপনার যা পছন্দ আপনি তা বলবেন, ঠিক আছে। এবারে শাড়ি পছন্দ, শাড়িতে বাংলার তাঁত নাকি দক্ষিণের সিল্ক? শাড়িতে
বাংলার তাঁতের শাড়ি না দক্ষিণের সিল্ক? তাঁতের শাড়ি ভালোবাসি, কিন্তু আমি কম পরি তাঁতের শাড়ি, আচ্ছা, পরতে মানে বড় ঝামেলা। আচ্ছা, কিন্তু তাঁতের শাড়ি প্রিয়। তাঁতের শাড়ি ভালোবাসি। আচ্ছা, রং এবারে গাঢ় নীল রং নাকি স্বর্ণাভ হলুদ? হলুদ। হলুদ। হ্যাঁ, পরে আছি দেখো। আচ্ছা, তারপর কোথাও বেড়াতে যাওয়া, দূরপাল্লার বেড়াতে যাওয়া, এবারে রেলপথে যাবেন না উড়োজাহাজে? আমি রেলপথে। আচ্ছা, আরাম করে যাওয়া যায়। এবার আপনার দেখে কাছে দেখে। অপশন এলো পাহাড় না সমুদ্র? পাহাড় সমুদ্র ভালোবাসি দুটোই, সমুদ্রেও গেছি পাহাড়েও গেছি। একদম অপশন যে আপনি কোন কোন জায়গায় যেতে চাইবেন, কি বলবেন? সমুদ্র। সমুদ্রে যাবেন এবং রেলপথে যাবেন। রেলপথে অবশ্যই। আচ্ছা, এবারে চিত্র পরিচালক হিসেবে আপনার ভালো লাগা, আপনার পছন্দের সত্যজিৎ রায় নাকি ঋতুপর্ণ ঘোষ? সত্যজিৎ রায়, আমরা আগের দিনের মানুষ ভাই, সত্যজিৎ রায়কে দেখে এসেছি। আচ্ছা। সত্যজিৎ রায়কেই ভালোবাসি। আচ্ছা, এবারে অভিনেত্রী শর্মিলা ঠাকুর নাকি সুচিত্রা সেন? শর্মিলা ঠাকুর নাকি সুচিত্রা সেন? শর্মিলা ঠাকুরকেই ভালো লাগে। এটা কিন্তু খুব, মানে এই উত্তরটা কিন্তু আমার জন্য খুব একটা এক্সপেক্ট, যে সুচিত্রা সেন বলবো যখন তখন না, শর্মিলা ঠাকুর। আচ্ছা, ঠিক আছে, মানে সুচিত্রা সেন তো অবশ্যই না, আমি অবশ্যই। নামটা বুঝিনি। হ্যাঁ, সুচিত্রা সেন। সুচিত্রা সেন তো, সুচিত্রা সেনের ওপর তো কেউ যায় না। আচ্ছা, কিন্তু পছন্দের তালিকায় আমাকে জিজ্ঞেস করলে শর্মিলাকেও শর্মিলাকেও ভালো লাগে। হ্যাঁ, হ্যাঁ, সে। আমার আচ্ছা, আপনার একটি আলস্যের দুপুরে আপনি বই পড়বেন না গান শুনবেন? আলস্য, যে আজকে আমি কাজ করব, আপনি তো সারাক্ষণ কাজ করছেন, যে কর্মযোগী, কিন্তু সেদিন আমি কাজ করব না, আমি একটু আরাম করব, এবারে বই পড়বেন না গান শুনবেন? গান শুনতে ভালোবাসি, তবে আমার খুব দরকার সর্বক্ষণ এটা লেখা সেটা লেখা, ওই চাপে পড়ে বই বই পড়ি এবং ভালোবাসি। বই পড়বেন। বই। আচ্ছা, এবারে খাবারের মধ্যে কোনটা প্রিয়, মিষ্টি না নোনতা? নোনতা। নোনতা, ঠিক আছে। শেষ প্রশ্ন, একদম নতুন সিনেমা দেখবেন, নতুন হিরোদের, নতুন বলছি না, মানে একটু মাঝামাঝি সময়, তো কার ছবি দেখতে পছন্দ করবেন? শাহরুখ খান, আমির খান, কার? দুজনকেই ভালো লাগে। না, একজনই আছে হিরো হিসেবে, একজনই থাকে, শাহরুখ খান। আচ্ছা, ঠিক আছে, তাহলে শাহরুখ খান ফ্যান ক্লাবে আপনাকে স্বাগত। এই ছিল আমাদের ঝটিকা সফর। কেমন লাগলো ঝটিকা সফর? আরে কি এত ভালো লেগেছে দেখো, মানে কি বলবো, আমি তো খুব উত্তেজিত, এত জনের নাম বলছো, এদেরকে আমার ভাগ্য, এদেরকে পেয়েছি। এবং একজনের কথা বললাম না, যোগীরাজ বসু। হ্যাঁ, যোগীরাজ বসু স্যার ইউনিভার্সিটিতে ওনাকে পেয়েছি। এবং উনি মানে পারলেই আমার বাড়িতে আসতেন, আর একদম সাধু সন্ত পুরুষ, আর অসম্ভব মানে ভালোবাসা। আচ্ছা, একবার মনে হয়েছে আমার পক্স হয়েছে, উনি এসে আমাকে বাইরে থেকে ঢোকেননি, বলেছেন আমি তো ঢুকবো না, বেল দিয়ে গেছেন, বেল আর কোনো ফ্রুটস কিছু দিয়ে গেছেন। তো এইগুলো একজন শিক্ষাগুরু কাছে পাওয়া, এগুলো মানে কি বলবো, আমার উনি মানে উনি তো পৃথিবী বিখ্যাত। ওনাকে নিয়ে আপনার কোনো লেখা? হ্যাঁ, সেই তো 9th কলমে, প্রসূন বর্মন। হ্যাঁ, প্রসূন 9th কলমে আছে আমার, বেশ বড়সড় একটা লেখা আছে। আর প্রসূন বর্মন একজন বিশিষ্ট শিক্ষাবিদ, তিনি কটন কলেজের। এছাড়াও আমি ওনার উপর অনেক কাজ করেছি। 9th কলামে, তার মানে আপনার ওই লেখাটি প্রকাশিত। তারপরে ওরিয়েন্টাল কনফারেন্স হলো, ডিপার্টমেন্ট, সংস্কৃত ডিপার্টমেন্ট করেছিল, ওখানে সোভেনিরি আমাকে লিখতে দিয়েছিল, ওটা ইংলিশে লেখা। আচ্ছা, তা আমরা এটা জানতে পারছি যে ম্যাডাম একাধারে তিনি ইংরেজি, বাংলা, সংস্কৃত এবং অসমীয়া 4টি ভাষায় তিনি কথাও বলছেন, লিখছেনও, মানে মানে চাপেও লিখতে হয়েছে। সেন্টিনারিতে কটন কলেজে আমি মানে পাবলিকেশন বোর্ডের আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আচ্ছা, আচ্ছা। তো সুতরাং তখনও আমাকে অনেক কাজ করতে হয়েছে। কামরূপ অনুসন্ধান সমিতি বলে একটা রিসার্চ অর্গানাইজেশন আছে, ব্রিটিশ আমল থেকে, এখনো আমি তার লাইফ মেম্বার। এবং সেখানেও পদ্মনাথ বিদ্যা বিনোদ, গুয়াহাটির বিখ্যাত, যিনি রিসার্চার, ফার্স্ট রিসার্চার অফ আসাম, মানে আমি বলছি না, কটন কলেজের প্রিন্সিপাল, উনি লিখে গেছেন, সেটা আমি কোট করে দিয়েছি। এবং আমি ইংলিশ, বাংলা, অসমীয়া, অনেক লেখা লিখেছি। এবং কামরূপ অনুসন্ধান সমিতির সেন্টিনারি দেখেছি আমি, তো সেটা 1812 সালে হয়েছে। সেইটা সেন্টিনারিতে আমি
পদ্মনাথ বিদ্যাবিনোদ সম্বন্ধে লিখেছি। হ্যাঁ, তো এরা কিন্তু আমাদের রাস্তা দেখিয়ে গেছেন। হুম। তা পদ্মনাথ বিদ্যাবিনোদকে পাইনি, কিন্তু তার সঙ্গ পেয়েছি তার লেখায়, লেখায় মাধ্যমে সেটাই। তার স্মৃতিচারণে, অন্যান্য আজকের দিনেও জায়গায়। তো আপনি এই যে বিভিন্ন আমরা দেখতে পাই বাংলা সাহিত্য সংস্কৃতি সমাজ, ব্রাহ্ম সমাজ, বিভিন্ন গোষ্ঠীর সাথে আপনি ওতপ্রোতভাবে জড়িত মানে আমি রয়েছেন। আছি ইউনিভার্সিটি, আমি ওমেন ফোরাম গড়েছি। কটন কলেজে একটা ওমেন ফোরাম গড়েছি আমি। উয়া বলে ইউনিভার্সিটি ওমেন অ্যাসোসিয়েশন অফ আসাম, ওকে। সেটা জেনেভার রুট, জেনেভার ব্রাঞ্চ। সেখানে আমি সেক্রেটারি ছিলাম, ট্রেজারার ছিলাম, অডিটার ছিলাম, তো এখন আমি ভাইস প্রেসিডেন্ট সেটা। তো সেগুলো তো কত আরো অজানা অজস্র অনেক আছে। অজস্র আসাম কথা। সাহিত্য সভার আমি হ্যাঁ, লাইফ মেম্বার, এরকম আমরা বললে কাকে পেয়েছি সেটাই। আমরা আজকের এই পর্বের শেষ আহ, বলো। ইয়েতে চলে এসেছি, শেষ প্রান্তে। তো এই প্রশ্নটা প্রায় মনে আসে আমাদের সকলের। আমার ব্যক্তিগতভাবে আমার নিজের কথাও বলছি। আপনি গুয়াহাটি শহরে আমরা দেখি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে আপনাকে একদম অ্যাক্টিভভাবে জড়িত আমরা দেখতে পাই। বাংলা সাহিত্য সংস্কৃতি সমাজ, ব্রাহ্ম সমাজ, অরবিন্দ সোসাইটি, এগুলোর সাথে আপনি একেবারে ওতপ্রোতভাবে জড়িত এবং আপনাকে শুধু যে খাতা কলমে বা লেখালেখিতে বা কোনো সেরকম নয়, আপনাকে একদম কাজে কর্মেও আমরা সেভাবে অ্যাক্টিভভাবে দেখতে পাই। তারপর আপনার চলছে বিভিন্ন ইয়েতে আপনি আমন্ত্রিত বক্তা হিসেবে যাচ্ছেন, নিরন্তর লেখালেখি করছেন, ঐতিহ্য নিয়ে আপনার কাজ চলছে। আপনাদের বাড়িতে এলে দেখতে পাই এত সুন্দর পরিচ্ছন্ন একটি বাগান, সেই বাগান চর্চা করতেও আমি নিজেই আমি স্কুল নিজে যাওয়া করি। আসার পথে আমি দেখেছি আপনি নিজেই সেই বাগান চর্চার কাজ আপনি নিজেই তদারকি করছেন, নিজেই করছেন সেই কাজটুকু। তারপর রয়েছে গৃহকর্ম এবং যেটা সবচেয়ে ইন্টারেস্টিং এবং আমাদের জানতে আমরা খুব উৎসুক, সেটা হচ্ছে বিষয় হচ্ছে সংস্কৃত, আরেকটি বিষয় হচ্ছে রসায়ন। এই সংস্কৃত এবং রসায়ন বিদ্যা, এই দুটো বিষয়ের মধ্যেও যে একটি রসায়ন, এই সব কিছু সামলে আপনি বিদুষী, নন্দিতা ভট্টাচার্য গোস্বামী, আমাদের নমস্য, এই যে সম্পূর্ণ টাইম ম্যানেজমেন্ট, এই এতগুলো বিষয়কে সামলানো, সেগুলো কিভাবে করেন এটা আপনার থেকে আমরা জানতে চাই। সেটা হয়ে যায়, মানে আমি জয়েন্ট ফ্যামিলির বউ হয়ে এসেছি। আমার 3জন বৃদ্ধ বৃদ্ধা ছিলেন, ওদেরকে অভ্যেস হয়ে গেছে। এসেই আমি ওইরকম পেয়েছি, সবাই মারা গেলেন আমার হাতেই। তো কাজে অভ্যেস হয়ে গেছে তার সাথে পড়াশোনা করা। এটা আমার নেশা, পড়াশোনা করা। আমি মানে থাকতে পারি না, যখনই আমি মানে রান্না বসিয়েও আমি আমার বইটা আমার রান্নাঘরে থাকে, এরকম খুলে আমি পড়তে থাকি। পড়াশোনা আমার করছেন। এরকম একটা নেশা আছে। আর লেখালেখি তো আছে, তবে আমার একটা জিনিস, আমি রাত জাগতে পারি না, এটাই আমার মুশকিল। তবে ভোরবেলা আমি উঠি, 4টা 4:30টায় আমি উঠি। ভোরবেলা উঠছেন, সারাদিন আপনি নিরন্তর একেবারে কাজ করছেন, কারণ তিনি বাস্তব আপনারা রাত জাগার তো আর তখন শরীরও তো বিশ্রাম চায়। অনেকে রাত জাগে, আমি পারি না একেবারে। অরবিন্দ সোসাইটিতেও অরবিন্দ সোসাইটি তো আমি, প্রসেনজিৎ রায় প্রথম ছিল, তারপর আমাকে সেক্রেটারি করা হলো। তখন আমরা অনেক কাজ করেছি, আর প্রথম অফিসটা আমি সেট করেছি অরবিন্দ সোসাইটির। এখন যে মাটির, যেখানে অরবিন্দ সোসাইটি হয়েছে সেখানে সে মাটিটাও আমি অ্যাপ্লাই করা, আমার হাতে অ্যাপ্লাই হয়েছে, কিন্তু তারপর ওটা চলে যায় অনেক দূরে, কলাক্ষেত্রের সামনে। তার সুতরাং আমি তখন দুদিক সামলাতে পারছিলাম না। আমি তখন ওই অফিস ইনঅগুরেশন করেছি, বিবেকানন্দ কেন্দ্রতে বিরাট মিটিং হয়েছে, ওখানে ভালো করে তারপরে আমি রিজাইন করেছি। ব্রাহ্ম সমাজেও ব্রাহ্ম সমাজে তো আমাকে, সেখানেও আমি যেতাম আগের থেকে, অনেক বছর থেকেই যাই, গুয়াহাটির মেয়ে যেহেতু। মুক্তি ম্যাডাম, তারপরে মুক্তি দিয়ে হঠাৎ আমাকে ঢুকিয়েছে, আর এমন আশ্চর্য, মুক্তি দিয়ে মানে আমাকে ঢুকিয়েই চলে গেলেন। উনি আপনি বলছিলেন আরেকদিন, অদ্ভুত কথা এটা, আমি কিছুই জানি না। মানে তিনি যোগ্য হাতে, যেহেতু ব্রাহ্ম সমাজের কাজটা তিনি বুঝেছেন যে এটা আমাকে যোগ্য হাতে, এটা আমাকে দিয়ে চলে, তিনি তার দায়িত্বটা ওভাবে করে দিয়ে তিনি চলে গেলেন। তবে এটা আমার সাবজেক্টের সাথে মেলে, ব্রহ্ম তত্ত্ব। আমি তো উপনিষদ নিয়ে পড়াশোনা করা, কাজে আমার ভালোই লাগে। আজ আমরা আপনার যে পড়াশোনার বিষয়,
আপনার অধ্যয়নে আপনার সারা জীবনের যে চর্চা সেই বিষয়ের দিকে আমরা আজ যেতে পারিনি, যাইনি। আজ বিভিন্ন বিষয় নিয়ে কথা হলো, সেই বিষয়টি আমাদের আমাদের আরও বসা হবে। সেই দিনটি শুধু আপনার যে অধ্যয়নে আপনার পড়াশোনার বিষয় সংস্কৃত ভাষা সাহিত্য বেদ উপনিষদ সেই নিয়ে আমাদের আরেকদিন আপনাকে আরেকটু সময় আমাদের এর মধ্যে আমি একটু বলে নেই, হ্যাঁ। মানে মানুষে এত জোর করে শঙ্করদেব সম্বন্ধে লিখতে হবে, অমুক সম্বন্ধে, মানে উম, অসমীয়া কোনো কবি সম্বন্ধে লিখতে হবে, এই ধরনের এত জোর করে অসমীয়া সাহিত্যে নবকান্ত কালিদাস, বড়ুয়া স্যার নবকান্ত বড়ুয়া তো একদম ওনার, দেখো কটন কলেজে চাকরি করেছি, কত যে বিখ্যাত লোক পেয়েছি, তা এসব বলার নয়। সুতরাং আমি ভাগ্যবান, অসমীয়া সাহিত্যের দিকপাল সবাই কটন কলেজে, ছাত্রগুলো এক একটা ছাত্র এক একটা দিকপাল, এত মানে এত মানে গর্বিত হই যে এখন যাকেই দেখি সেই কোথায় রাষ্ট্রদূত হয়ে গেছে ইন্দোনেশিয়া নরওয়ে না কোথায়, সেও ওর ছাত্র, আমার হাজবেন্ডের ছাত্র, এরকম, মানে সুতরাং এগুলো মানে সত্যি আমি ভাগ্যবান। আমরা আমি ডক্টর পান্নালাল গোস্বামী স্যারের কাছেও অবশ্য মন্থন আসবে একদিন, কারণ স্যারের থেকেও আমাদের প্রচুর কথা জানার রয়েছে। স্যারের ছাত্রছাত্রীরা বিভিন্ন দেশে বিদেশে বিভিন্ন দিকে আমরা জানি স্যারের ছাত্রছাত্রী, আমি নিজেও স্যারের ছাত্রী, তো বিভিন্ন দিকে ছড়িয়ে রয়েছে। তো আমরা অবশ্যই আসবো। আজ আমরা মনে হচ্ছে একটা জ্ঞান সমুদ্রে লোকে অবগাহন করে, যে মানে সেরকম মনে হচ্ছে যে এইটুকু সময়, আর সেখানেই মন্থনের সার্থকতা বলে আমরা মনে করি। আজ আজ এই কথাগুলো এখানে ঠিক শেষ বলে বলা চলছে না, মানে আজকের পথ চলাটা আমাদের এই অবধি, কিন্তু আমরা ম্যাডামের কাছে ম্যাডামের সান্নিধ্যে আমরা অবশ্যই আসবো, আবার আসবো, বারবার আসবো। মন্থনের পরবর্তী পর্বের জন্যে আপনারা সবাই নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন, সহযোগিতা করবেন, পাশে থাকবেন, সবাই খুব ভালো থাকবেন। ম্যাডাম আপনিও খুব ভালো দেখো থাকবেন। সন্দীপা, সন্দীপা, আমার মানে সন্দীপাকে তো আমি সবসময় পাই, কিন্তু এত সুন্দর করে কথা বলছো, আমার খুব ভালো লাগছে, ইন্টারভিউ নিয়েছো, তো আমি সত্যি ধন্য। আর আর কলা সমন্বয়কে ধন্যবাদ জানাচ্ছি, এরকম একটা এপিসোড তোমরা করছো, খুব ভালো লেগেছে আমার, বলেও আমি এইটুকুন যে বলতে পেরেছি আসামের পরিস্থিতি, শিক্ষা সমস্ত। সন্দীপা, আমার হঠাৎ মনে হলো একটা ভুল আমি করেছি, সেটা হলো কামরূপ অনুসন্ধান সমিতি 1812 সালে নয়, 1912 সালে এটা স্থাপিত হয়েছিল। আচ্ছা আচ্ছা, 1912-তে। বলতে তো আন্তরিক ইচ্ছে করে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। নমস্কার। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে।